ভারত সরকারের যদি ক্ষমতা থাকে, নরেন্দ্র মোদী অমিত শাহকে যদি ক্ষমতা থাকে, যদি একটা বাপের বাচ্চা হয় এরা, তাহলে আমি বলবো আগে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছে তাদের গ্রেপ্তার করে দেখাক। আগে নিশীথ পরামানিক অবৈধ অনুপ্রবেশকারী, তাকে গ্রেপ্তার করুক। অসীম সরকার ওরফে অসীম মণ্ডল, যে 1976 সালে এসছে, তাকে গ্রেপ্তার করুক। স্বপন মজুমদার 80-র দশকে না 85-র দশকে এসছেন, তাকে গ্রেপ্তার করুক। এই যে অশোক কীর্তনিয়া, একাধিক, এমনকি সিপিএমের সুজন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক, কংগ্রেসের অধীর চৌধুরীকে গ্রেপ্তার করুক, গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীকে গ্রেপ্তার করুক, মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক। কারণ আইন তো সবার জন্য। যে কেউ একজন যদি মামলা করে দেয়, তাহলে যত বড় হনুই হোক, সে বিপদে পড়ে যাবে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করুক। আর প্রতুলদার সঙ্গে আমার মজা করে কথা হতো, ডিটেনশন ক্যাম্পে দেখা হবে বলতাম, তিনি তো আজ আর নেই, চলে গেছেন। তাহলে এই যে অসহায় সহজ সরল মানুষ, যারা কিছুই জানতো না, দেশভাগ তারা যারা করেনি, রাতারাতি যাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট করা হয়েছে, এই মানুষগুলোকে গ্রেপ্তার করার আগে, পুশব্যাক করার আগে, যদি নরেন্দ্র মোদী অমিত শাহর বাপের বেটা হয়ে থাকে, তাহলে আগে পলিটিক্যাল নেতাদের ধরুক। প্রচুর কমিশনার আছে, কাউন্সিলর আছে, এমএলএ আছে, প্রধান আছে, বহু অবৈধ অনুপ্রবেশকারী আছে। আমার তো মনে হয় বেশিরভাগ সাধারণ মানুষ, লক্ষ কোটি অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলছে, সেই মানুষগুলোর এখন আওয়াজ তোলা উচিত যে আগে ওদের ধরো, তারপর আমাদের ধরবে। আমরা তো মরেই আছি, আমরা মারলে মারো, বাঁচলে বাঁচাও, গুলি করলে করো, আমাদের তো কিছু করার নেই। কিন্তু যারা আমাদের ঠকিয়েছে, যে সিপিএমরা আমাদেরকে বলেনি, আমাদের ভোট নিয়ে রাজত্ব করেছে 34 বছর, অথচ আমাদেরকে বলেনি। মমতা ব্যানার্জি তো তবুও চেষ্টা করেছে। মমতা ব্যানার্জি পারুক না পারুক, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে। ফলে আজকে এই মানুষগুলোর আওয়াজ তোলা উচিত, একত্রিত হওয়া উচিত। আর ওই যে মুসলিম বিদ্বেষটা মন থেকে উঠিয়ে দেওয়া উচিত। কারণ আইনের চোখে মুসলমানরা নাগরিক। কতিপয় মুসলমান বাংলাদেশ থেকে যারা এসছেন, তারা কখনোই নাগরিকত্ব চায়নি, নাগরিকত্ব চেয়ে আন্দোলন করেনি। তাদেরকে তো গুলি করে মারে বর্ডারে, তাদের ধরার জন্য তো ফৌজদারি মামলা আছে, তাদেরকে তো এইভাবে গ্রেপ্তার করা হয়। তাহলে তাদের কথাটা বাদ দিয়ে হিন্দুরা নিজেদের কথাটা ভাবুক না, তাহলেই তো হবে। বরং তাদেরকে এখন জানি না কিভাবে এরা বাঁচবে, আমি আর কিছু ওইটা বলতে চাইলাম না, যেটা একটা কথা বলতে চাইছিলাম। কিন্তু এখন যে প্রশ্নটা আপনি করলেন, সেই প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শতকের সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে, এই যে মানুষগুলোকে তাড়িয়ে দেওয়া হবে, যেটার সংখ্যা ধীরে 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 4-5 কোটি হয়ে দাঁড়াবে, বা তাড়াবে হয়তো কয়েক হাজার, বাকি জন এখানে দাস হিসাবে থাকবে। তাহলে আমরা যারা এই পারে বাস করছি, জন্ম নিয়েছি, আমাদের পূর্বপুরুষরা যারা এপারে বাস লোক, স্বাধীনতার বহু আগে থেকে, তাদের কতটা লাভ হবে? তাদের কিছুই লাভ হবে না, তাদের সবটাই লস হবে, তাদের সবটাই লস হবে। তার কারণ হচ্ছে, ধরা যাক, এই যে আপনারা আমার কথাটা শুনছেন, ধরা যাক আপনি একজন রং মিস্ত্রি, আমি বড় অফিসারের কথা বাদ দিলাম, আপনি রং করেন, ধর্মতলার মোড়ে এসে সকালবেলায় ভোরবেলায় বসে আপনাকে কেউ নিয়ে যায়, বাবুরা নিয়ে যায়, আপনি বাড়িতে রং করেন। আপনাকে জিজ্ঞাসা করে যে, বাবুরা জিজ্ঞাসা করে, ভাই এটা রং করে দিবি, কত টাকা নিবি, তোর মজুরি কত? সে তখন বলে, বাবু আমার 500 টাকা মজুরি। আর কয়েকদিন পরে যখন প্রচুর ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, যাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড হয়ে যাবে, তাদের মূল সমস্যাটা হয়ে যাবে খেয়ে বেঁচে থাকা। কারণ তাদের সন্তান সন্ততিরা সেই পাখির বাচ্চার মতো হাঁ করে থাকবে, মা কখন খাবার আনবে। তখন কিন্তু এই বাবু যখন ওই আর একজনের কাছে যাবে, যে ইল্লিগাল মাইগ্রেন্ট, তখন বলবে, বাবা তোমার রেট কত রং করলে? তখন সে বলবে, আমাকে 100 টাকা দেবেন, 100 টাকা দেবেন। তাহলে ইল্লিগাল হওয়ার কারণে সে 100 টাকা পেল,
আর লিগ্যাল হওয়ার জন্য তার 500 টাকা, তাহলে কোনো মানুষ কি ওই লিগ্যাল মানুষ বা নাগরিক, বিরাট ক্যালি আমি বিরাট নাগরিক হয়ে কি কিছু হলো? তাহলে না, তাহলে এই যে লোকটা 100 টাকা পেল তার জীবনটা এরকম দুঃখ দিয়ে ভরা, কারণ রাতারাতি দেশভাগের পরে ছিন্নমূল হয়ে দেশান্তরিত হয়েছিল, তারা লতা পাতা খেয়ে বেঁচেছিল। তারা নয় সাপ লুডো খেলনার মতো আবার জিরোতে চলে আসবে, আবার ওই 50 টাকা 100 টাকা করে করেই জীবনটাকে চালিয়ে আবার যদি কখনো কৃতদাসপ্রথা উচ্ছেদ হয় তখন নাই তারা বাঁচবে। কিন্তু যারা স্বাধীনতাকে ভোগ করেছে, আমাদের মতো মানুষরা যারা স্বাধীনতাকে ইঞ্চি ইঞ্চি ভোগ করেছে, আমার বাপ ঠাকুর দ্বারা স্বাধীনতা ভালোটুকু নিয়েছি, খারাপ আমরা জানি না, আমরা দেশভাগের যন্ত্রটা বুঝিনি, আমরা কি এই যন্ত্রণাটা সহ্য করতে পারবো? আমার ছেলে সৌম্য মণ্ডল MA করেছে, প্রেসিডেন্সিতে পড়তো না, MA, প্রচুর পড়াশোনা করা, সে একটা ভালো চাকরি করতে চাইলে সে আশা করবে আমি 50,000 টাকা মাইনে পাবো। আর আমার ছেলেরই একটি বন্ধু যে প্রেসিডেন্সিতে পড়ে ফার্স্ট হতো ক্লাসে, দারুণ, সে এখন চাকরি করতে গেলে পাবে 2,000 টাকা কি 3,000 টাকা। তাহলে তাকে 2,000 টাকা দিলে যদি একটা শ্রমিককে পেয়ে যায়, একটা ভালো দক্ষ স্টাফ পেয়ে যায়, তাহলে আমার ছেলে মানিক ফকিরের ছেলে সৌম্য মণ্ডলকে কেউ 50,000 টাকা দেবে? এইভাবে একটা সামাজিক বিপর্যয় হয়ে যাবে, সামাজিক বিপর্যয় মারাত্মক জায়গায় পৌঁছে যাবে। কারণ আমার ভারতবর্ষে বা বাংলায় আমরা দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে আপন করে নিয়েছি, অর্থাৎ আমাদের আত্মীয়তার বন্ধন এবং শিকড়ে শিকড় ছড়িয়ে লতায় পাতায় পরিবার বেড়ে গেছে। ফলে কি হয়েছে, স্বামী হয়তো বাংলাদেশ থেকে আসা বা পূর্ব পাকিস্তান থেকে আসা, স্ত্রী হয়তো এই পারের, এই যে সম্পর্কগুলো ভেঙে খান হয়ে যাবে। আবার ধরুন নতুন বিয়ে হয়েছে, বউটা হয়তো বাঙাল, বরটা হয়তো ঘটি, বাবার টাকা পয়সা আছে, মেয়েটার এখনো বাচ্চা কাচ্চা হয়নি, বাবা তখন মেয়েকে বাঁচাতে জোর করে বিয়েটা ভেঙে দেবে। আবার ধরুন কেউ ভালোবাসে, প্রেম করার সময় সে মানুষ আগুনও খেয়ে নিতে পারে, সে মনে করে, অর্থাৎ এদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ বাঙাল ঘটিকে ভালোবাসতে পারবে না, ঘটি বাঙালকে ভালোবাসতে পারবে না। আর যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানটা তো পরের কথা, কারণ এই প্রথম ভারতবর্ষে, এই প্রথম ব্রিটিশ যুগ থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে হিন্দু মুসলমান উভয় মিলেমিশে একাকার হয়ে যাবে। কারণ দুটো সম্প্রদায়ের সমস্যা একই, একদিকে মুসলমানদের ওয়াকফ আইনের মধ্যে দিয়ে তাদেরকে হিন্দুকরণ করা হচ্ছে, তাদের গোরস্থানটা কেড়ে নিয়ে যাতে তারা কবর না দিয়ে পোড়াতে বাধ্য হয়, যাতে মসজিদে একত্রিত হতে না পারে, মসজিদ ভেঙে দিচ্ছে, হিন্দুকরণ হচ্ছে। আর অপরদিকে এই হিন্দু মানুষদের কৃতদাস বানাচ্ছে। ফলে এই দুটো মানুষ একাকার হয়ে যাবে মিলেমিশে। হয়তো দেখা যাবে গতকালকের এই যে সার্কুলার 30 দিনের মধ্যে ধরবে, হয়তো এটা মানবতার দিক থেকে বিচার করলে দেখা যাবে হয়তো একটা পজিটিভ বার্তা দিচ্ছে, হয়তো একটা ভালো কিছু বার্তা দিচ্ছে, যে বার্তাটা মানবতাই শেষ কথা, যে বার্তায় মানবিক মানুষরা হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলমান এক হয়ে যাবে। আমার এই মুহূর্তে যে বইটা লেখা হলো, যেটা কয়েকদিনের মধ্যে বেরোবে, সেটার নাম হচ্ছে ইসলাম থেকে হিন্দুকরণ, আজকের ওয়াকফ আইন। কয়েকদিনের মধ্যেই আপনারা হয়তো পাবেন। ভালো থাকবেন। অত্যন্ত খারাপ দিন, তবুও অনেক ঝড় আসে যেটা মাথার উপর দিয়ে উড়িয়ে দিতে হয়, আবার অনেক ঝড় আসে যেটা বুক দিয়ে আগলাতে হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, আইনের পথে চলবে, দেশ রাষ্ট্রের নীতি মেনে চলবে, তারই মাঝে রাষ্ট্র আইন এর ঊর্ধ্বে নৈতিকতা, মনুষ্যত্ব, বিবেক, মানবতা নিয়ে এটা হওয়ার ছিল। তার কারণ ভারত সরকার কিন্তু কয়েক বছর ধরে একই কথা বলছে যে ইঞ্চি খুঁজে বাংলাদেশিদের বের করতে হবে, এবং সেই মর্মে ওরা একটার পর একটা আইনও করে নিয়েছে। এখন মারাত্মক বিষয়, যেটা আগে যে আইনগুলো ছিল, অনেকগুলো দপ্তর ছিল, মিনিস্ট্রি অফ হোম, পাসপোর্ট ডিপার্টমেন্ট,
ফরেনার্স ডিপার্টমেন্ট, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইত্যাদি বহু রকম ছিল। এখন ওগুলোকে সব বাতিল করে দিয়ে গত মাসে যে আইনটা হয়েছে তাতে একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে দেশভাগের পরে যারা এসেছে, মানে সংবিধান প্রকাশের পরে পাসপোর্ট ভিসা ছাড়া যে এসেছে এবং এখানে এসে সিটিজেন না হয়ে তারা সিটিজেনের সব কাগজপত্রগুলো করে নিয়েছে, তাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, 7 বছর জেল এবং তাকে তারপরে পুশব্যাক। এই আইনটা হয়ে আছে। ফলে এই আইনের হাত থেকে বাঁচা খুবই কঠিন, কারণ এতই ভয়ঙ্করভাবে আইনটাকে প্রয়োগ করার আইন তৈরি হয়েছে যেখানে পাড়াতে থাকলে পরে বলছে কাউকে বলে দিতে হবে। এমনকি যে গাড়িতে করে আসবে এরকম একটা মানুষ বা এসেছে তাকেও 5 লাখ টাকা দিতে হবে। এমনকি যে এদের ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে সই করেছে বা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সেখানেও তারও জেল 5 বছর ইত্যাদি ইত্যাদি এরকমভাবে আইনটা হচ্ছে। সুতরাং এটা হওয়ার ছিল, আমরা জানি যে এটা যে কোনো দিন হবে। এখন যেটা হলো, গতকালকে মানে 19 তারিখ, 19শে মে যে সার্কুলার মিনিস্ট্রি অফ হোম দিল, সেটা বলছে সারা ভারতবর্ষে প্রতিটি জেলায়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় একটা করে ইউনিট তৈরি করা হচ্ছে, যাদের কাজ হচ্ছে চিহ্নিত করা বাংলাদেশি এবং মায়ানমারের রোহিঙ্গা, চিহ্নিত করা, তারপরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া, পানিশমেন্ট হিসাবে তাদেরকে ডিপোর্ট করা মানে পুশব্যাক করা। আর প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে ডিটেনশন ক্যাম্প তৈরি করার অর্ডার দিয়েছে, অর্থাৎ বিভিন্ন বাড়িকে পুলিশ পাহারা দিয়ে ওরা ডিটেনশন ক্যাম্প হিসাবে সেটাকে দেখাবে। এখন ঘটনা হচ্ছে যে এই যে সার্কুলার, এই সার্কুলারের মধ্যে কোথাও কিন্তু আমরা হিন্দুদের ছাড় দেওয়ার এরকম প্রভিশন নেই, যেটা হিন্দুরা ভুল বুঝছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা যখনই মানুষ শব্দটা ব্যবহার করব, যে 4টে মানুষ এসছে কোনো একটা জায়গায়, তাহলে মানুষ বলতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, মানুষ বলতে ছেলে মেয়ে সবাই বোঝায়। এরা চালাকিটা যেটা করেছে সেটা মেনলি বাংলাদেশ থেকে আসা, কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা বা কয়েক বছর আগে আসা হিন্দু উদ্বাস্তুদের নিয়ে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে, তাদের মাথায় গেরুয়া ফেটি পরিয়ে দিয়ে, তাদের কণ্ঠে জয় শ্রীরাম বলিয়ে তাদেরকে দিয়ে কাজটা করলো। এখন তাদেরকেই ধরার কাজটা চলছে। আপনারা জানেন দিলীপ ঘোষ বছর 2 আগে নাকি বছর 3 সিএ আইন আসার আগে বলেছিলেন 2 কোটি অবৈধ বাংলাদেশি এখানে আছে, মানে মুসলমান এখানে আছে। আজকে কিন্তু সে তার মুসলমান শব্দটা পাল্টে দিয়েছে। আসামের ক্ষেত্রেও যেটা প্রচার করেছিল সেখানে নাকি 1 কোটি মুসলমান ঢুকেছে, তাদের ছেলে মেয়ে মিলে অনেক আছে, তারা ইললিগাল মাইগ্রেন্ট। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল 19 লক্ষর মধ্যে মাত্র 4 লাখ মতো মুসলমান, বাকিটা হিন্দু। তো এখানেও যে বাংলাদেশি বলে যাদেরকে বলা হচ্ছে, এই বাংলাদেশি 90% বাংলাদেশি তারা হিন্দু উদ্বাস্তু যারা বিজেপিকে ভোট দেয়। এই প্রসঙ্গে এই আইনটার প্রেক্ষিতে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষ প্রচার করছেন, বলছেন যে রাজ্য সরকার খুব বিপদে পড়বে, কারণ ইললিগাল মাইগ্রেন্টরা মানে মুসলমানরা ভোট দেবে না। কিন্তু তারা এটা জানে না যে এতে বিপদে পড়বে সবচেয়ে বেশি সেটা হলো বিজেপি। তার কারণ হলো বিজেপির ভোটাররা বেশিটাই হলো বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী বা হিন্দু। ফলে যে ভয়ঙ্করতাটা তৈরি হলো এই সময়, যে ধরপাকড় তৈরি হলো, বিভিন্ন এমনভাবে পাওয়ার দেওয়া হয়েছে ফরেনার্স অ্যান্ড রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায়, বাস স্ট্যান্ডে, স্টেশনে, চায়ের দোকানে ইমিগ্রেশন অফিসাররা ঘুরে বেড়াবে এবং তারা ধরবে। গতকাল আমি একটা খুব খারাপ খবর ছিল আমার কাছে, একটা ছেলে ফোন করতো, আসে, তার নাম অরুণ মিশ্র, সে খড়গপুর বাড়ি, সে পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে, এখন বম্বে কাজ করছে। পরশুদিন সে বম্বের একটা বাঙালি বস্তিতে যায়,
সেইখানে যাওয়ার পর রাত 12টার সময় দেখে যে একটা বড় লাল গাড়ি চলে এসছে, তাতে প্রচুর সিভিল ড্রেসে পুলিশ, এবং তাকে বহু লোককে ধরে, ওকেও ধরে। তো ও সেই সময় 1956 সালে আমাদের কথা শুনেই 52 সালের ভোটার লিস্ট, বাবার নাম থাকা ভোটার লিস্ট বা দাদুর নাম থাকা ভোটার লিস্টটা তুলে সার্টিফাইড কপি তুলতে চেয়েছিল, কিন্তু 52 পায়নি, ওর কাছে ছিল 56 সালের। তো সেই 56 সালের ভোটার তালিকাটা ও ধরা পড়ার পরেও পুলিশ কিন্তু বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু মোটরসাইকেলে চাপিয়ে বলেছে তুমি আমাকে নিয়ে চলো, কোথায় কাজ করো, সেইখানে থেকে নিয়ে এসে দাও অরিজিনাল ডকুমেন্ট। তো সে দেখিয়েছে যে 52 সালেরটা আবেদন করেছে, এখনও পায়নি, কিন্তু 56 জনের সালেরটা সে দেখাতে পেরেছে। এ কিন্তু হিন্দু ব্রাহ্মণ, তাহলে এ বিপদে। এটা গত পরশু দিনের ঘটনা, এবং সেদিন রাত্রে ওখান থেকে 27 জনকে গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে মোটামুটি 22 জন মতো হিন্দু উদ্বাস্তু। এটা বলছি আমি মহারাষ্ট্রের কথা, বম্বের কথা। আজকে ভারতবর্ষের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট সহ বিভিন্ন জায়গায় হিন্দু উদ্বাস্তু যারা ডাক্তার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। একটা ভয়েস আমি পেয়েছি, যে ভয়েসে একজন ডাক্তার বলছে যে এই কথাগুলো যদি আমরা শান্তনু ঠাকুরকে জানাই, তাহলে শান্তনুর মুখ দিয়ে যদি প্রচার হয়ে যায়, তাহলে বিজেপির যে গুণস, যে এই যে হিন্দু কি বলে যেন, বিজেপির যে তো সব আছে বাহিনী, ঠিক আছে, সেই বাহিনী বাংলাদেশে যেমন মুসলমানরা এদের উপর অত্যাচার করে সব কিছু কেড়ে করে নিয়েছিল, তাহলে বিজেপির বাহিনীরাও এসে মার দাঙ্গা করে সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে নেবে, বাড়িঘর কেড়ে নেবে। এই ভয়ে ওরা কিন্তু আর কাউকে বলছে না, যার কাছে যে যে ঘটনাগুলো ঘটছে কেউ কাউকে বলতে চাইছে না। এখন পশ্চিমবঙ্গে এই কাজটা শুরু হয়েছে, মানে শুরু হয়েছিল, অত্যন্ত জোরের সঙ্গে হচ্ছে, কারণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করতে বাধ্য। কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বাঁচানোর চেষ্টা করেছে, বিনিময়ে উদ্বাস্তু হিন্দুরা মমতা ব্যানার্জিকে শেষ করার চেষ্টা করেছে। কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার যে ইমিডিয়েট 30 দিনের মধ্যে এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে পুশব্যাক করতে হবে, এবং যাদের পুশব্যাক করা হবে না আপাতত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে, কারণ অনেক অসংখ্য বাড়ি ভাড়া নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। এখন ঘটনা হচ্ছে যে যাদেরকে পুশব্যাক করা হবে, এখনই তাড়িয়ে দেওয়া হবে, তারা লাভবান হবে তুলনামূলকভাবে, নাকি যাদের পরে করা হবে বা গ্রেপ্তার করা হবে বা যাদের নামে কেস দেওয়া হবে তাদের? আমার তো মনে হয় যাদেরকে এখনই তাড়িয়ে দেওয়া হবে, বা যেভাবে নৃশংসভাবে তাড়াচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, বাঘের মুখে ফেলে দিচ্ছে, আমি এইগুলো মানবতার যে অপমান সেটাকে বাদ দিয়ে বলছি, যদি প্রসেস মেনে পুশব্যাক করে, তাহলে যাদের পুশব্যাক করবে সেই মানুষগুলো কিন্তু ওপারে গেলেও, বাংলাদেশে গেলেও কিন্তু সে স্বাধীনভাবে লোকের বাড়িতে কাজ করে হোক, রিক্সা চালিয়ে হোক, বাঁচতে পারবে। কিন্তু যারা পুশব্যাক হবে না, যাদের কেস চলবে, তাদের কিন্তু ওই আইন অনুযায়ী 7 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা ফাইন, যেটা কোনোদিন তারা দিতে পারবে না। ফলত তাদের মুক্তি হবে না, তারা দাস শ্রমিক হয়ে যাবে ভারতবর্ষে। এখন এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছি, আমাদের কথা কেউ শোনেনি। এই বিষয়ে আমি একটা গবেষণা করে আমার একটা লাভের লাভ কিছুই হলো না, মানুষগুলো শেষ। আমার একটা মোটা গবেষণাধর্মী বই হলো, সেটার নাম হলো ভারতে অনুপ্রবেশকারী কারা, বাঁচার উপায়। আর তাতে আমি দেখিয়ে দিলাম আজকের যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস এরা আছে, এদেরও মুক্তি নেই। কারণ এই যে মানুষগুলোকে গ্রেপ্তার করতে 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 অ্যাকচুয়াল এইটা চলে যাবে 50 সাল বা 52 সালে আসা মানুষ পর্যন্ত। ফলত এই মানুষগুলোর একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। জানি না এরা এখন কিভাবে কি করবে, আমি জানি না, যেহেতু আইনটা হয়ে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা যথার্থ। এই প্রশ্ন যেটা বলতে চাইলেন যে এই যে লক্ষ কোটি, পশ্চিমবঙ্গে তো এই মানুষগুলোদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব নেই, ফলে এদের সংখ্যা 4 কোটি 5 কোটি। 4 কোটি 5 কোটি মানুষকে তো বাংলাদেশ নেবে না,
আর 4 কোটি 5 কোটি মানুষকে তাড়ানোর ইচ্ছাও নাই। যদি সরকারের সামান্যতম সদিচ্ছা থাকতো তাহলে বলতো যে আমি বর্ডারগুলো খুলে দিচ্ছি, যারা চলে যাওয়ার চলে যাও, তো যারা চলে যাওয়ার চলে যেত, কিন্তু সেটাও যেতে দেবে না। মানে এদেরকে নৃশংসভাবে তাড়াবে কিছু কিছু মানুষকে, আর সারা পৃথিবীর মানুষকে জানাবে আমরা কত উদার, আমরা পুশব্যাক করেছি, আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু ফিরিয়ে দেওয়ার সংখ্যাটা যদি 2-5 হাজারও হয়, বাকি মানুষগুলোর কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব বাতিল করে দিয়ে এদেরকে কৃতদাস বানিয়ে রাখবে বা ইললিগাল মাইগ্রেন্ট বানিয়ে রাখবে। আর একটা কথা হচ্ছে, আজও যারা বোকামি করে মনে করছে এটা মুসলমান বা রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে, তারা ভুলের সঙ্গে বাস করছে, ভুলের স্বর্গে। তার কারণ রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী। যে 22,000 রোহিঙ্গা ভারতবর্ষে এসেছিল, যেহেতু রোহিঙ্গাদেরকে এখন পুশব্যাক করেছে নির্মমভাবে, সেটা নিয়ে রাষ্ট্রসংঘ তোলপাড় করে দিয়েছে। সারা পৃথিবীতে ভারতবর্ষের দুর্নাম হচ্ছে এখন ওই কেসটা নিয়ে, রোহিঙ্গাদের কেস নিয়ে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা হবে না, কারণ বাংলাদেশিরা ইললিগাল মাইগ্রেন্ট, তাদের কোনো শরণার্থী কার্ড নেই। আর এই বাংলাদেশিদের মধ্যে 90% বাংলাদেশি 90% বাংলাদেশি যারা হিন্দু, যারা বাড়িঘর করে নিয়েছে, তারা বড় বড় চাকরি করে, যারা এমএলএ এমপি হয়েছে, বিভিন্ন কিছু। আমার এখানে একটা বিষয় বলার আছে ভারত সরকারকে, যদি অসহায় বোকা মানুষগুলোকে, এই যে বাংলাদেশ থেকে চলে এসেছিল, এই ঘটনা এসে এই ঘটনার বিপদে পড়েছে, বেশিরভাগ তো না জেনে এসছে। অর্থাৎ 71-এর পরে যারা এসছে, সেখানে বামফ্রন্ট সরকার তাদেরকে জানায়নি যে আইনে এরকম আছে। আর আমার এখন কথা হচ্ছে, এই গরিব মানুষগুলোকে তাদের বাড়ি ঘর কেড়ে নিয়ে তাদেরকে লাথি মারতে মারতে বাঘের মুখে ফেলে দেওয়া বা সমুদ্রে ফেলে দেওয়া বা তাদেরকে নৃশংসভাবে তাড়িয়ে দেওয়ার আগে